আমরা আজকে দেখব হচ্ছে সুশাসন 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 বা হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসন এখানে আমরা একটু যদি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখি, আপনারা নিশ্চয়ই হচ্ছে গত কালকে আপনাদেরকে বলা হয়েছিল প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে আসার জন্য। আপনারা নিশ্চয়ই প্রিভিয়াস প্রশ্নগুলো দেখেছেন। 47তমতে সুশাসন থেকে কয়েকটা প্রশ্ন আসছে, চারটা প্রশ্ন আসছে। সাধারণত সুশাসন থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে। চারটা না, আরেকটা আছে, ওইটা যদিও সুশাসনের মধ্যে পড়ে না, তারপরে আমি গতকালকে যে অ্যানালাইসিসটা দেখেছিলাম সেখানে ওই প্রশ্নটাকে সুশাসনের মধ্যে রাখা হয়েছিল। তবে একদম পিওরলি এই চারটা প্রশ্ন আসলে সুশাসন থেকে আসছে। তো দুইটা কমন প্রশ্ন আসছে। সুশাসন বিষয়ক ধারণাটির প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? 1992। আচ্ছা, এটা হচ্ছে কোন খ্রিস্টাব্দে, এটা ছিল কোন খ্রিস্টাব্দে, আর এরপর প্রশ্ন ছিল কোন আন্তর্জাতিক সংস্থা। তাহলে দুটাই বিশ্বব্যাংক রিলেটেড, বিশ্বব্যাংক এবং হচ্ছে বিশ্বব্যাংকে 1992 সালে সুশাসন সম্পর্কিত তাদের যে ধারণা সেটা প্রথম তুলে ধরে। আরেকটা প্রশ্ন ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় কবে? 31 অক্টোবর 2003। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? 191 ছিল। 46তম বিসিএসে আসছে নিচের কোনটি সুশাসনের মূলনীতি? স্বচ্ছতা ও জবাবদিহিতা জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এটা কে বলেছে? বিশ্বব্যাংক। স্মার্ট বাংলাদেশের উপাদান কোনটি? এটা জীবনে আর কোনো পরীক্ষাতে আসবে না। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটাও আসলে কোনো পরীক্ষাতে জীবন দিকে দ্বারা আসবে না, কারণ এখন আর এমডিজি নাই, এখন হচ্ছে এসডিজি। সুশাসনের পূর্ব শর্ত কি? মত প্রকাশের স্বাধীনতা। সুশাসন প্রত্যয়ের উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। সুশাসনের মূল ভিত্তি আইনের শাসন। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। অর্থনীতির ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউএনসিএসি। উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা। শাসক যদি মহৎগুণ সম্পূর্ণ হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, এটা কে বলেছেন? প্লেটো। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? 2012। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 6টি। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উক্তিটা করেছেন মিশেল ক্যামডেসাস। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা? বিশ্বব্যাংক। এটা আগেও একবার আসছে, আগে বলতে 41তম বিসিএসে আসছে, এরপরে আরেকটা বিসিএস এটা আসছে, একটু আগে আমরা দেখেছিলাম। 40তম বিসিএসে আসছে জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন করা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করা। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। দেখেন এই 41তমতে মনে হয় এটা ছিল, 41তমতে না, কোনটাতে ছিল, কোনটাতে ছিল, এটা একটু আগে এটা দেখেছিলাম, একই একই রকমের প্রশ্ন ছিল। ওকে, এরপরে আসেন যে 38তম বিসিএস এ আসছে হইলো সুশাসন নীতি সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে অংশগ্রহণ। সুশাসন উপাদান 9 কোনটি? নৈতিক শাসন। ইউএনডিপি কত সালে সুশাসন প্রবর্তন করে? 1997। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে? শাসন প্রক্রিয়া উন্নয়ন। 37তম বিসিএস এ আসছে হইলো একটা উক্তি আসছে ম্যাককর্নির, জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হচ্ছে সুশাসন। ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদানের কথা উল্লেখ করেছে? 9টি। আর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? সংবাদ মাধ্যম। তাহলে এগুলা আমি একবার একটু পড়ে দিলাম, কারণ হচ্ছে যে আহ, আপনারা নিশ্চয়ই এগুলো পড়েছেন গতকালকে। আর আজকে আমরা আরো কিছু বিস্তারিত জানার চেষ্টা করব, সুশাসন সম্পর্কে আমরা আরো কিছু বিস্তারিত জিনিসপত্র জানার চেষ্টা করব। গতকালকে আপনাদেরকে বলা হয়েছিল যে সুশাসন মানে আসলে কি বোঝায়। তো সুশাসন এটা আগে হচ্ছে শাসন শব্দটা আসছে, শাসন শব্দটার ইংরেজি হচ্ছে গভর্নেন্স বা শাসন। গভর্নেন্স এটা গ্রিক শব্দ থেকে আসছে, কুবার্ন, এবং যার অর্থ হচ্ছে পরিচালনা করা। পরিচালনা করা, এখান থেকেই মূলত এই শব্দটা আসছে। তাহলে গভর্নেন্স মানে শাসন করা, শাসন করে পরিচালনা করা। এবং শাসন করা অর্থে দার্শনিক প্লেটো প্রথমবারের মতো এই কুবার্ন শব্দটা ব্যবহার করেছিলেন। এখন গভর্নেন্স মানে কি? দেখেন, গভর্নেন্স মানে হচ্ছে রাষ্ট্রের সার্বিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়া। আবার বললেন, আবার একটু শুনেন, রাষ্ট্রের সার্বিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়া হচ্ছে শাসন। এখন এত ক্ষমতা থাকতে কেন রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের কথা বলা হইল? কারণ আমরা যত যাই কিছুই বলি না কেন, আমাদের জীবন আসলে রাজনীতির সাথে
ওতপ্রোতভাবে জড়িত, সবসময় রাজনীতির সাথে আসলে জড়িত। আমরা চাইলেও রাজনীতি করি, আমরা না চাইলেও রাজনীতি করি। এবং এই যে দেশের মধ্যে যদি রাজনৈতিক পরিবেশ ভালো থাকে তাহলে ওই দেশ হচ্ছে সুন্দর থাকে, রাজনৈতিক পরিবেশে খারাপ থাকলে ওই দেশ আসলে ভালো থাকে না। এটা আপনারা আমাদের দেশের দিকে তাকালে আসলে বুঝতে পারবেন। রাষ্ট্রের সার্বিক শাসন ব্যবস্থা এই কারণে সবসময়ই রাজনৈতিক স্থিতিশীলতা এটা খুবই জরুরি জিনিস, এটা ছাড়া আসলে হয় না। রাজনৈতিক ক্ষমতাটা সব ধরনের ক্ষমতাকে প্রভাবিত করে, এবং এই কারণেই আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি মনে হয় সংসদে না কোথায় একটা কথা বলেছিলেন যে সবাই শুধু রাজনীতি করতে চায়। আমলা সচিব ছিলেন বা পুলিশের বড় কর্মকর্তা ছিলেন, অবসর গ্রহণ করে বলেন যে আমিও রাজনীতি করব। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট খেলে তো কম টাকা পয়সা ইনকাম করে নাই, কম ফেম পায় নাই, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত রাজনীতি করতে হলো, রাজনীতিতে আসতে হলো। এবং আমরা দেখবেন যে সবাই সবাই আমরা আসলে রাজনীতি আসলে করতে চাই। আপনারা বলতে পারেন কই স্যার আমি তো রাজনীতি করতে চাই না, কই ভাই আমি তো রাজনীতি করতে চাই না। আমরা আসলে রাজনীতি করি। আপনি কোন একটা অফিসে কাজ করছেন, সেখানে পলিটিক্স থাকবে, অফিস পলিটিক্স। আপনি একটা ফ্যামিলিতে বিলং করেন, ওই ফ্যামিলিতে ফ্যামিলি পলিটিক্স থাকবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং আমরা চাইলেও না চাইলেও রাজনীতি আমাদেরকে করতে হয়, এবং রাজনৈতিক ক্ষমতা সব ধরনের ক্ষমতাকে হচ্ছে প্রভাবিত করে, এই কারণে সবাই আসলে রাজনীতি করতে চায়। এখন ক্ষমতা কি? ক্ষমতাটা হচ্ছে নেতিবাচক হতে পারে, ক্ষমতাটা হচ্ছে ইতিবাচকও হতে পারে। ক্ষমতা ইতিবাচক এবং নেতিবাচকের একটা এক্সাম্পল হতে পারে, ধরেন পুলিশ। পুলিশ পুলিশের হচ্ছে ক্ষমতা আছে, তাদের পাওয়ার আছে, এবং তাদের লেজিটিমেসিও আছে। মানে হচ্ছে বৈধতা। পুলিশের পাওয়ারও আছে, পুলিশের লেজিটিমেসিও আছে, বৈধতাও আছে। পুলিশ হচ্ছে একটা অথরিটি, কর্তৃত্ব। কর্তৃত্ব যদি ইতিবাচক হয়, পুলিশ যদি তার যে পাওয়ার এবং লেজিটিমেসি আছে সেটা যদি ভালো কাজে সে খাটায়, তখন সেটা হবে সুশাসন। আর অথরিটি যদি নেতিবাচক হয় বা নেতিবাচক কাজে যদি পুলিশ কাজে লাগায়, তখন সেটা হবে কুশাসন। তাহলে সুশাসন মানে হচ্ছে কর্তৃত্ব বা অথরিটি যখন ইতিবাচক হয়, কর্তৃত্ব বা অথরিটি যখন ইতিবাচক হয় তখন সেটা হবে সুশাসন, আর কর্তৃত্ব যখন নেতিবাচক হবে তখন সেটা হবে কুশাসন। অর্থাৎ বেড়াই যখন বেড়াই যখন বাগান খেয়ে ফেলবে তখন সেটা হবে কুশাসন, আর বেড়া যদি বাগানকে রক্ষা করে সেটা হবে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠায় সব থেকে সর্বাধিক ভূমিকা রাখতে পারে কারা? এটা উত্তর কি হবে? সুশাসন প্রতিষ্ঠায় সর্বাধিক ভূমিকা রাখতে পারে হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। এই কারণে বলা হচ্ছে কিন্তু যে একটা রাষ্ট্রের সবকিছুই আসলে রাজনৈতিক ক্ষমতা দ্বারা প্রভাবিত হয়। এখন আসেন আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। 80-র দশকে দেখা গেল যে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক উন্নয়ন তাদের হচ্ছে, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের কিছু আর্থসামাজিক সমস্যাও দেখা দিচ্ছে। যেমন ধরেন তাদের আয় বৈষম্য বাড়ছে, মানে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হচ্ছে এবং সমাজের এক শ্রেণীর মানুষ গরিবই থেকে যাচ্ছে। দুর্নীতি বাড়ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অফিস আদালত বা সরকারি যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেখানে স্বজনপ্রীতি বাড়ছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বিশ্বব্যাংক একটা টার্ম সবার সামনে নিয়ে আসে, সেই টার্মটাই হচ্ছে সুশাসন বা গুড গভর্নেন্স। সুশাসন হচ্ছে, সংজ্ঞাটা খুব সুন্দর এই সংজ্ঞাটা, যে শাসন ব্যবস্থায় শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠলে সেটাকে আমরা সুশাসন বলতে পারবো। জনগণের আকাঙ্ক্ষার সাথে যখন রাষ্ট্রের কর্মকাণ্ড মিলে যায় তখন সেটাকে আমরা সুশাসন বলতে পারবো। জনগণের আকাঙ্ক্ষার সাথে রাষ্ট্রের কর্মকাণ্ডটা কেমনে মিলবে? ধরুন আপনি চিন্তা করলেন যে আপনি ঢাকা শহরে রাতের 2টা বাজে হাঁটবেন। আপনি চিন্তা করলেন আর কি, আপনি হাঁটবেন, আপনার ইচ্ছে হয়েছে আপনি হাঁটবেন। আপনি কি এটা করতে পারবেন? আপনার এটা করার কি সাহস হবে? হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমাদের দেশে সুশাসন নাই। আপনি যে হাঁটতে পারছেন না, এখানে আপনি কি আশা করছেন? আপনি আশা করছেন রাষ্ট্র আপনাকে, এই যে আপনি হাঁটবেন, সে হাঁটার যে নিরাপত্তা সেটা আপনাকে রাষ্ট্র দিবে। এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, একজন নাগরিক হিসেবে আপনার আকাঙ্ক্ষা। রাষ্ট্রের কর্মকাণ্ড যদি এই আকাঙ্ক্ষার সাথে মিলে যেত, রাষ্ট্র যদি আসলেই আপনাকে এই নিরাপত্তা দিতে পারতো যে আপনি যখন খুশি তখন রাস্তাঘাটে হাঁটতে পারবেন, তখন সেটাকে বলা যেত সুশাসন। এখন যে আপনি হাঁটতে পারছেন না, এটাকে বলা হবে কুশাসন। এবং সুশাসনের মাধ্যমে
দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু কুশাসন, আমাদের দেশে উল্টা হয়। আমাদের দেশে শিষ্টের দমন এবং দুষ্টের পালন হয়। শিষ্টের দমন এবং দুষ্টের পালনের একটা খুব কমন এক্সাম্পল আছে। সেটা হইলো, ধরেন যাদের গাড়ি আছে তারা এটা খুব ভালো বুঝেন। একটা গাড়ি আনতে বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়, প্রায় 300% মতো ট্যাক্স দেওয়া লাগে, এবং গাড়িগুলো প্রতি বছরই ভালো পরিমাণে ট্যাক্স দেয়। কিন্তু এই গাড়িগুলো যখন রাস্তায় নামে, তখন এই গাড়িগুলোকেই হচ্ছে টার্গেট করে পুলিশ মামলা দেয়। এবং এরা টেসলা, টেসলার জন্য আসলে চলতে পারে না। দেখা যায় যে কেউ একটা মানে গাড়ি কিনছে, শখের গাড়ি, টেসলা এসে লাগাই দিছে। এখন এখানে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল এই যে অবৈধ অটো রিক্সা, এগুলাকে দূর করা, এগুলাকে যে কোনোভাবে কন্ট্রোল করা। কিন্তু রাষ্ট্র সেটা করে নাই। তাহলে এখানে দুষ্টের দমন হয় নাই, বরঞ্চ দুষ্টের পালন হয়েছে। এবং এই অবৈধ টেসলাগুলো কিন্তু অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ দেয়। এবং এই চার্জের যে টাকাটা, সেটা কিন্তু আমার আপনার পকেট থেকে যাচ্ছে। কারণ এগুলা তো হচ্ছে অবৈধ লাইন। কোন বাসার সাথে কোন বাসার লাইন কেমনে কানেক্টেড এটা তো কেউ জানে না। কিন্তু দেখা যায় যে গাড়ি চালকদের বা যারা প্রাইভেট কার চালক, তাদেরকে হচ্ছে পুলিশ এমনি হুদাই মামলা দিয়ে দেয়। তাহলে আমাদের দেশে হয় হচ্ছে উল্টা, তাহলে আমাদের দেশে কুশাসন বিদ্যমান। তাহলে সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু চর্চা হয়। ক্ষমতার সুষ্ঠু চর্চা মানে কি? ক্ষমতার সুষ্ঠু চর্চা মানে হলো, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, সেটা আপনি ভালো কাজে লাগাবেন, ভালো কাজ করবেন ক্ষমতা দিয়ে। কিন্তু আমাদের দেশে ক্ষমতা পেলে আমরা আসলে আহ, আর মানুষ থাকি না, আমরা অমানুষ হয়ে যাই। আপনি দেখেন, এই যে আমাদের দেশে একটা এত বড় আন্দোলন হয়ে গেল, আন্দোলনের পরে যারা ক্ষমতায় গেল, তারা কি ভালো কাজ করেছে? তারা কি এরকম কোনো কাজ করেছে যেটা খুবই দৃষ্টান্তমূলক, বা দেশের মানুষ খুব সুখে আছে বা খুবই ভালো হয়েছে, এরকম কোনো কিছু করেছে? সংখ্যা কম, সংখ্যা খুব বেশি নাই, সংখ্যা আসলে কম। যেমন ধরেন একটা কমন উদাহরণ দেওয়া যায় হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল এখন বর্তমান আইন উপদেষ্টা। তো তিনি টক শোতে খুব বড় বড় কথা কথা বলতেন। হ্যাঁ, আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা হাবি যাবি এই সেই, আমি আমি হইলে এরকম করতাম, আমি হইলে এরকম করতাম। কিন্তু দেখেন, তিনি আইন উপদেষ্টা থাকা অবস্থায় সুব্রত বাইন, বড় বড় সন্ত্রাসীরা জামিন নিয়ে বের হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় না আর কোনো আইন মন্ত্রী বা আইন উপদেষ্টার আমলে এত পরিমাণ সন্ত্রাসী জামিন পেয়েছে। তাহলে এই দায়ভারটা তার উপরে বর্তায়। কিন্তু তিনি তিনি তো তিনি তাহলে ক্ষমতার সুষ্ঠু চর্চা আমাদের দেশে হয় না। গুড গভর্নেন্স এই ধারণাটা হচ্ছে বহুমাত্রিক। বহুমাত্রিক মানে কি? বহুমাত্রিক মানে হচ্ছে ডাইমেনশনটা অনেক বেশি। মানে আপনি শুধু রাষ্ট্রের ক্ষেত্রে সুশাসন করবেন এরকম না, আপনার সমাজে সুশাসন আসতে পারে, আপনার পরিবারে সুশাসন আসতে পারে, আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা বাণিজ্য, যে কোনো জায়গাতে হচ্ছে সুশাসনটা আসতে পারে। আর গুড গভর্নেন্স অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ এবং হচ্ছে কার্যকরী শাসন। সুশাসনের প্রথম ধারণা দিয়েছেন প্লেটো তার রিপাবলিক নামক গ্রন্থে। একটু আগে আমরা দেখেছিলাম যে কুবার্নো নামের যে টার্মটা, সেখান থেকে এই আহ, সুশাসন বা গুড গভর্নেন্স টার্মটা আসছে। সুশাসন ধারণাটার উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। দেখেন, এখানে কনফিউজড হবেন না। একটা হইলো সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় রিপাবলিক গ্রন্থে, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে সুশাসন ধারণাটির উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আচ্ছা দেখেন, সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় যে প্লেটো রিপাবলিক গ্রন্থে, এখানে এক্স্যাক্টলি সুশাসন বা গুড গভর্নেন্স এই টার্মটা ছিল না। এখানে ছিল ওই যে কুবার্নো টার্মটা। কুবার্নো টার্মটা থেকে পরবর্তীতে মূলত গভর্নেন্স টার্মটা আসছে, এটা এখানে বলা হয়েছে। আর গুড গভর্নেন্স এই যে টার্মটা, এই টার্মটার উদ্ভাবক হচ্ছে বিশ্বব্যাংক। তারা 1989 সালে প্রথম সুশাসন প্রত্যয়টা ব্যবহার করে। এবার আসেন আমরা দেখব সুশাসনের প্রামাণ্য ধারণা। ম্যাককর্নি তিনি সুশাসনের খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, এবং একটা প্রণিধানযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। এটা বলেছেন ম্যাককর্নি সুশাসন সম্পর্কে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। তাহলে এটা আপনি একটু মুখস্থ করার চেষ্টা করবেন যে রাষ্ট্রের সাথে সুশীল, সরকারের সাথে শাসিত এবং শাসকের সাথে শাসিতের যে সম্পর্ক, এটাই বুঝিয়েছেন ম্যাককর্নি যে সুশাসন এটাই হচ্ছে সুশাসন। কফি আনান তিনি বলেছেন যে সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, জনপ্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে নিশ্চিত করে।
মিশেল ক্যামডেসেস বলেছেন রাষ্ট্রের সব ধরনের উন্নয়ন সুশাসনের জন্য অত্যাবশ্যক। তাহলে মিশেল ক্যামডেসেস কি বলেছেন? তিনি বলেছেন রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন এইটা অত্যাবশ্যক। ইব্রাহিম গানওয়ারি বলেছেন যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে। এটা একটা থ্রেটের মতো আর কি, যাতে করে দেশগুলো সুশাসন প্রতিষ্ঠা করে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা আছে শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল, নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে চিহ্নিত করা হয়েছে। এই সংজ্ঞাগুলো আমি যখন পড়ি তখন নিশ্চয়ই আপনাদের কাছে কিছুটা খারাপ লাগে, বা এর মনে হয় যে এই সংজ্ঞাগুলো একটু কেমন কেমন, কারণ সংজ্ঞা দেখলে মনে হয় যে এটা মুখস্থ করতে হবে, হুবহু মুখস্থ করতে হবে, হুবহু আসলে মুখস্থ করা সম্ভব না, এটা মনে চলে আসে অটোমেটিক্যালি। ভাই কেন, কি দরকার? আমি কি বলছি এটা মুখস্থ করতে হবে? মুখস্থ করতে আপনার প্রয়োজন নাই এটা। আপনি দুই একটা কিওয়ার্ড মাথায় রাখার চেষ্টা করেন। যেমন অক্সফোর্ড ডিকশনারি কি বলছে? অক্সফোর্ড ডিকশনারি বলছে শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব বা ব্যবস্থাপনা কৌশল। আপনি এতটুকু মাথায় রাখেন যে ব্যবস্থাপনা কৌশল, সুশাসনের ব্যবস্থাপনা কৌশল নিয়ে কথা বলেছে দ্য অক্সফোর্ড ডিকশনারি। ডক্টর মোহাম্মদ খান তিনি বলছেন যে সুশাসন হলো একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা। তাহলে সম্পদের কার্যকরী ব্যবস্থা, এটা এই সুশাসন সম্পর্কে এটা বলেছেন ডক্টর মোহাম্মদ খান। এখন আসেন সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থা কে কি বলছে সেটা একটু আমরা জানি। জাতিসংঘ সুশাসন সম্পর্কে বলেছে যে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। আপনাদের মাথায় কিছু আসে, কিছু রিকল করতে পারেন? এক্স্যাক্টলি সেম লাইনটা কিন্তু একটা পরীক্ষাতে আপনারা দেখেছিলেন, প্রিভিয়াস প্রশ্নে সেম লাইনটা আসছিল যে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। তাহলে এটা বলছে কে? এটা বলছে জাতিসংঘ। ইউএনডিপি কি বলেছে? সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। তাহলে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা কি বলেছে? অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ, অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশের কথা বলেছে সুশাসন সম্পর্কে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবং ইউএনডিপি এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেই প্রথমবারের মতো মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে 1990 সালে। তাহলে ইউএনডিপি থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়, এবং এটা প্রকাশিত হয় 1990 সালে প্রথমবারের মতো। এইচডিজি, এইখানে একটা ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হলো যে একটা প্রশ্ন আসতে পারে যে এইচডিজি কোন দিকটি নিয়ে কাজ করে। আমি এটা এখানে লিখে দিব, এমনিতে আমি লিখছি। এইচডিজি সুশাসনের কোন দিকটি নিয়ে কাজ করে? এটার উত্তরটা হবে সামাজিক, তবে এটা বিভিন্ন জায়গাতে অর্থনৈতিকও দেওয়া, তবে এটা আসলে সামাজিক। কেন সামাজিক? কারণ এইচডিসির যে গোলস গুলো আছে ম্যাক্সিমাম গোলই আসলে সমাজের সাথে রিলেটেড, যেমন নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। দেখেন এখানে যে প্রথম সাতটার মধ্যে সবগুলো হচ্ছে আসলে সমাজের সাথে সম্পর্কিত। তো এই কারণেই যদি বলা হয় যে এইচডিজি সুশাসনের কোন দিকটি গুরুত্ব আরোপ করে বা কোন দিকটি নিয়ে কাজ করে, সেক্ষেত্রে উত্তর হবে এইচডিজি সামাজিক দিকটি নিয়ে কাজ করে, অর্থনৈতিক হবে না, রাজনৈতিক তো হওয়ার কোনো চান্সই নাই। বিশ্বব্যাংক, সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়। তাহলে সুশাসনের সাথে টেকসই উন্নয়ন এটা বলেছে কে? এটা বলেছে বিশ্বব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। এবং ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে 80-র দশকের দ্বিতীয়ার্ধে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো এই লাইনটা। আইএমএফ কি বলেছে? আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে 1996 সালে। তাহলে শুরুতে ওয়ার্ল্ড ব্যাংক তারা এজেন্ডা হিসেবে এজেন্ডা মানে কি? এজেন্ডা মানে হচ্ছে যে এইটা তারা আলাপ আলোচনা করবে, সুশাসন নিয়ে তারা কাজ করবে, এটা হচ্ছে এজেন্ডা। আর আইএমএফ এটা এটা করে হচ্ছে 1996 সালে। তাহলে সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থার মন্তব্যগুলো এখানে একসাথে করে দেওয়া আছে। তাহলে জাতিসংঘ কি বলেছে? সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতা উন্নয়ন ঘটানো। সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। বিশ্বব্যাংক হচ্ছে সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত। তাহলে টেকসই উন্নয়ন হচ্ছে বিশ্বব্যাংক, আর অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ হচ্ছে ইউএনডিপি, এবং জাতিসংঘ বলছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসনের গুরুত্বগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। দেখেন সুশাসনের মধ্যে দুইটা পক্ষ বিদ্যমান থাকে, একটা হইলো শাসক এবং আরেকটা হচ্ছে যারা শাসিত, অর্থাৎ জনগণ এবং হচ্ছে সরকার। এই দুইটা পক্ষ সুশাসনে থাকে, এবং এই দুইটা পক্ষকে কেন্দ্র করে আসলে সুশাসনের গুরুত্বটা হচ্ছে আসলে জানতে হবে। তাহলে সুশাসনের গুরুত্ব কেমন? সুশাসন যদি থাকে তাহলে সুশাসন শাসক এবং শাসিতের মধ্যে
আস্থার সম্পর্ক গড়ে তোলে। তাহলে আস্থার সম্পর্ক গড়ে তোলে, এটার এক্সাম্পল অলরেডি দিয়েছি। এখানেই প্লেটো বলেছেন যে শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পূর্ণ না হয় তাহলে আইন অকার্যকর। আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই, আমাদের দেশে আইন কার্যকর হয় না, আইন আমাদের দেশে অকার্যকর। কেন? কারণ হচ্ছে আমাদের দেশে যারা শাসক থাকে তারা মহৎ গুণ সম্পূর্ণ হয় না। জাতীয় জীবনে সমৃদ্ধি আনয়ন করে হচ্ছে সুশাসন। সরকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং উভয় লাভবান হয়। এবং সুশাসনকে সরকার ও জনগণের উইন উইন গেম বলা হয়। উইন উইন গেম মানে কি? উইন ইন গেম মানে হচ্ছে নন জিরো সাম, অনেকটা বলা যেতে পারে নন জিরো সাম গেম। নন জিরো সাম গেম এটার মানে হচ্ছে, ধরেন আপনার আর আপনার বন্ধুর মধ্যে ছাগল নিয়ে মারামারি হচ্ছে। এখন এই মারামারিতে যে কোনো একজন জিতলো, যে জিতবে সে হচ্ছে পুরো ছাগলটা নিয়ে গেল। এটা হচ্ছে জিরো সাম গেম, এখানে উইন উইন সিচুয়েশন হয় নাই। আর একটা হইতে পারে, আপনি আর আপনার বন্ধু মারামারি করলেন না, আপনারা দুইজন হচ্ছে চিন্তা করলেন যে আমরা মারামারি করব না, আমরা ভাগ করে খাবো। আমার বন্ধু ছাগল নিবে অর্ধেক, আমি ছাগল নিব অর্ধেক। তাহলে এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, এটা হচ্ছে নন জিরো সাম গেম। ঠিক আছে, নন জিরো সাম গেম অথবা হচ্ছে উইন উইন সিচুয়েশন। তাহলে এই যে সুশাসন, সুশাসন হচ্ছে অনেকটা নন জিরো সাম গেম। এখানে সরকারও লাভবান হয় আবার জনগণও লাভবান হয়। কিভাবে? সরকার যদি আপনাকে হেল্প করে, সরকার যদি সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, তখন কি হবে? তখন হচ্ছে জনগণও সরকারের প্রতি বাধ্য থাকবে, জনগণ সরকারের প্রতি বাধ্য থাকবে। এবং সরকার যখন পরবর্তীতে নির্বাচন দিবে তখন জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তাহলে এটা কি বলা হচ্ছে? উইন উইন সিচুয়েশন বা উইন উইন গেম। এখন আসেন আমরা মুখস্থ করি। ওই যে বিটিভিতে একটা অনুষ্ঠান ছিল, এসো গান শিখি সবাই মিলে। তা এখন আসেন এসো মুখস্থ করি সবাই মিলে। সংস্থা ভিত্তিক সুশাসনের উপাদান সংখ্যা। দেখেন, সুশাসনের উপাদান সংখ্যা, এটা হইল আপনার, এটা তো কোনো দলিল নাই। দলিল নাই কি? ধরেন আপনি একজন মনীষী, ধরেন আপনি একজন মনীষী, তো আপনাকে বলা হইলো যে ভাই আপনার কাছে কি মনে হয় সুশাসনের কয়টা উপাদান থাকতে পারে? আপনি চিন্তা ভাবনা করে বললেন যে সুশাসনের উপাদান থাকবে 6টা, এগুলা সুশাসনের উপাদান। বা ধরেন আপনাকে আপনাকে বলা হইলো যে ভাই আপনি তো প্রেম করেন, তাহলে প্রেমের উপাদান কয়টা আপনার কাছে কি মনে হয়? আপনি জবাব দিলেন যে প্রেমের উপাদান এগুলো 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 এগুলো। আবার আরেকজনকে যখন জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কাছে কি মনে হয় প্রেমের উপাদান কয়টা, সে বলবে ভাই প্রেমের উপাদান তো অনেকগুলা, এগুলা এগুলা এগুলা। এখন সুশাসনের উপাদান কয়টা এটা আসলে নির্দিষ্ট না। কেন নির্দিষ্ট না? কারণ এটা এরকম না যে আপনি শরবত বানাইছেন, শরবত বানাইতে হইলে এখানে পানি লাগবে, চিনি লাগবে, তারপরে হচ্ছে ট্যাঙের গুঁড়া লাগবে, লেবু লাগবে, শেষ, শরবত হয়ে গেল। শরবতের উপাদান হচ্ছে এই কয়টা। কিন্তু সুশাসন সুশাসন জিনিসটা এরকম না। এ কারণে এক একটা সংস্থা তাদের গবেষণায়, তাদের রিপোর্টে সুশাসনের এক এক রকম উপাদান সংখ্যা উল্লেখ করেছে। তো আমার কাছে মনে হয় তারা যদি জানতো যে আপনারা এগুলো মুখস্থ করবেন, তাইলে অবশ্য তারা মনে হয় একটা ঐক্যমতে এসে একটা নির্দিষ্ট সংখ্যাই রাখতো। তারা আসলে এই জিনিসটা জানতো না। তো দেখেন, সুশাসনের উপাদান সংখ্যা কি কি? ইউএনডিপি বলছে যে সুশাসনের সংখ্যা 9টা। ইউনাইটেড নেশন বলছে যে না, সুশাসনের উপাদান সংখ্যা হচ্ছে 8টা। বিশ্বব্যাংক বলছে যে না, তোমরা অনেক বেশি বেশি বলতেছো, সুশাসনের উপাদান হচ্ছে 6টা। ইউএনএসসিআর সেটাকে আরো কমাই দিছে, বলে যে না, ইউএনএসসিআর বলছে যে সুশাসনের উপাদান হচ্ছে 5টা। তো দেখেন, এটা 9টা বলছে কে? ইউএনডিপি। তার মধ্যে একটা কম বলছে জাতিসংঘ, আরেকটা কম বলছে বিশ্বব্যাংক, দুইটা দুইটা কম বলছে বিশ্বব্যাংক, এবং ইউএনএসসিআর বলছে 5। তাইলে ইউএনডিপি হচ্ছে 9, ইউএন হচ্ছে 8, বিশ্বব্যাংক 6 এবং ইউএনএসসিআর হচ্ছে 5টি। এছাড়াও এএফডিবি, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা বলছে 5টা। এডিবি, এটা বলেন, এডিবি এবং হচ্ছে আইডিএ, এডিবি এবং আইডিএ বলছে 4টা। আর কৌটিল্য, কৌটিল্য বলে গেছেন 4টা। কৌটিল্য সরাসরি হচ্ছে যে সুশাসন বলেন নাই, তিনি তার মতো করে বলছেন। তো যাই হোক, কিছু করার নাই, এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এখন আসেন সংস্থা ভিত্তিক সুশাসনের ধারণাকাল। কে কবে সুশাসনের ধারণাটা প্রথম দিছে? তো সুশাসনের ধারণাটা প্রথম দিছে হইলো বিশ্বব্যাংক, এবং 1989 সালে তারা এই ধারণাটা দেয়। তবে তারা সুশাসনের সংজ্ঞা দিয়েছে 1992 সালে। তারা ধারণাটা দেয় 1989, তারপরে সংজ্ঞা প্রদান করে 1992। এরপরে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা সুশাসন সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। এডিবির পরে আইএমএফ, তারাও সুশাসন সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। তারপরে আস্তে আস্তে ইউএনডিপি, আইডিএ, তারা সুশাসন সম্পর্কে কথা বলা শুরু করে। এখানে ইম্পর্টেন্ট কোনটা?
ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, বিশ্বব্যাংক, এডিবি এবং আইএমএফ। বাকি তিনটা ইম্পর্টেন্ট না। আপনারা এই তিনটাই ও আসলে ইউএনডিপি ইম্পর্টেন্ট আছে। এডিবি থেকে ইউএনডিপি বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, সবগুলো আসলে পড়তে হবে, কিছু করার নাই। তাহলে বিশ্বব্যাংক হচ্ছে 1989, সংজ্ঞা নির্ধারণ 1992, তারপর হচ্ছে এডিবি 1995, আইএমএফ হচ্ছে 1996 এবং ইউএনডিপি হচ্ছে 1997। এখন আসেন সুশাসনের উপাদান। জাতিসংঘ সুশাসনের যে 8টা উপাদান বলছে, এই 8টা উপাদান হচ্ছে অংশীদারিত্ব, আইনের শাসন, স্বচ্ছতা, সহানুভূতিশীলতা, ঐক্যমত, ন্যায় বিচার, কার্যকারিতা ও দক্ষতা। কার্যকরী দক্ষতা এবং জবাবদিহিতা। সবগুলা মুখস্থ করতে হবে? না, সবগুলা মুখস্থ করতে হবে না। আপনি এই 8টা উপাদান, এই 8টা উপাদান, এই 8 সংখ্যাটা মাথায় রাখবেন যে জাতিসংঘের উপাদান, জাতিসংঘ বলছে সুশাসনের উপাদান হচ্ছে এই 8টা। তবে এখানে বিশেষ বিশেষগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা করেন যে সুশাসনের উপাদান কি কি হইতে পারে, আপনি যদি চোখ বন্ধ চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনার মনে মনে আসবে যে সুশাসনের প্রতি উপাদান হতে পারে এরকম: আইনের শাসন লাগবে অবশ্যই, তারপরে জবাবদিহিতা লাগবে, তারপরে হচ্ছে স্বচ্ছতা লাগবে, পার্টিসিপেশন লাগবে, কারণ পার্টিসিপেশন ছাড়া তো হবে না। এখানে সরকারেরও পার্টিসিপেশন লাগবে, জনগণের পার্টিসিপেশন লাগবে। তাহলে দেখেন, এগুলো কিন্তু আপনার মাথায় অলরেডি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। আপনার মাথায় যেগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ওগুলাই আপনি মোটামুটি মনে রাখার চেষ্টা করবেন। তাহলে অংশীদারিত্ব, পার্টিসিপেশন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায় বিচার, এগুলো হচ্ছে মোটামুটি ঘুরে ফিরে সবগুলো উপাদানই এগুলাই আসছে। তো ইউএনডিপির উপাদান হচ্ছে 9টা। দেখেন, ওই জাতিসংঘ যেগুলা বলছে এগুলাই বলছে যে অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, সহানুভূতিশীলতা, জবাবদিহিতা। তবে একটা এক্সট্রা করে আসছে কৌশলগত দৃষ্টি, এটা জাতিসংঘের ওখানে ছিল না। আচ্ছা, এরপরে আসেন কৌটিল্য। কৌটিল্য বলছে 4টা: ল অ্যান্ড অর্ডার, দেখেন আইন, সবসময় আইনের শাসন ছিল। পিপল, লার্নিং অ্যাডমিনিস্ট্রেশন, জাস্টিস অ্যান্ড রেশনালিটি অ্যাজ দ্য বেসিস অফ ডিসিশন, করাপশন, ফ্রি গভর্নেন্স, দুর্নীতি থাকতে পারবে না। তাহলে কৌটিল্যের 4টা উপাদান, এই জাস্ট 4 সংখ্যাটা মাথায় রেখেন, বাকিগুলা নাইস টু নো হিসেবে পড়ে রাখতে পারেন। ইউএনএইচসিআর বলছে 5টা, দেখেন ওই একই জিনিস, এই যে স্বচ্ছতা, তারপরে কর্মদক্ষতা, অংশগ্রহণ, দায়বোধতা, সংবেদনশীলতা, একই রকমের, কাছাকাছি। তাহলে আপনি এই 5টা উপাদান, এই 5 সংখ্যাটা মাথায় রেখেন। এডিবি বলছে 4টা: আইনের শাসন, বিকেন্দ্রীকরণ, জনকল্যাণ এবং হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। আফ্রিকান ডেভেলপমেন্ট 5টা বলছে, আফ্রিকা ডেভেলপমেন্ট কম গুরুত্বপূর্ণ, দরকার নাই। এখন আসেন সুশাসন এবং বিশ্বব্যাংক। মোটামুটি প্রতিটা পরীক্ষাতেই সুশাসন নিয়ে যে প্রশ্নগুলো আসছে, সবগুলো প্রশ্নে আসলে জাতিসংঘের সাথে রিলেটেড, বা সরি, বিশ্ব ব্যাংকের সাথে হচ্ছে রিলেটেড। তো কারণ বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা দিয়েছে প্রথম। দেখেন, বিশ্বব্যাংকে এই সুশাসন কি বলছে। তারা একটা রিপোর্ট পাবলিশ করেছিল। এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল 1989 সালে, এবং এই রিপোর্টেই সর্বপ্রথম বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে। এই রিপোর্টটার নাম ছিল সাব সাহারান আফ্রিকা, ফ্রম ক্রাইসিস টু সাস্টেনেবল গ্রোথ। এই রিপোর্টটাতে প্রথমবারের মতো বিশ্বব্যাংক গুড গভর্নেন্সের টার্মটা ইউজ করে। তাহলে এই রিপোর্টের নামটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষাতে আসতে পারে। বিশ্বব্যাংক 1992 সালে সুশাসনের সংজ্ঞা প্রদান করে, এবং এই সংজ্ঞাটা হচ্ছে: দ্য ম্যানার ইন হুইচ পাওয়ার ইজ এক্সারসাইজড ইন দ্য ম্যানেজমেন্ট অফ এ কান্ট্রিজ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট। সার্বিক সার্বিক উন্নয়নের লক্ষ্যে সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হলো গভর্নেন্স। তাহলে সংজ্ঞাটা কিন্তু ভালো: দ্য ম্যানার ইন হুইচ পাওয়ার ইজ এক্সারসাইজড ইন দ্য ম্যানেজমেন্ট অফ এ কান্ট্রিজ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসোর্সেস ফর ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিশ্বব্যাংক বলছে। তাহলে এখানে বিশ্বব্যাংকের এই সংখ্যাটা আহ, মনে রাখতে হবে বলতে আপনি কিওয়ার্ডটা মাথায় রাখতে পারেন, কারণ এটা যেহেতু বিশ্বব্যাংক বলছে, সুতরাং এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি কি বলছে? তারা বলছে সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনা, এটাই হচ্ছে তারা গুরুত্ব আরোপ করেছে। সামাজিক এবং অর্থনৈতিক অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনা করার জন্য যে ক্ষমতার প্রয়োগ, সেটা হচ্ছে গভর্নেন্স। এখন আসেন সুশাসন। বিশ্বব্যাংক সুশাসনের টোটাল 4টা বৈশিষ্ট্য প্রদান করেছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে: সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের বৈধ কাঠামো, স্বচ্ছতা এবং তথ্য প্রবাহ। আপনি এই 4 সংখ্যাটা মাথায় রেখেন যে 4টা ফিচার বা 4টা ক্যারেক্টারিস্টিক বলেছে বিশ্বব্যাংক সুশাসনের। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে বিশ্বব্যাংক সুশাসনের উপাদান কয়টা বলছে। মূলত 1992 সালে বিশ্বব্যাংক বলেছিল সুশাসনের উপাদান হচ্ছে 4টা তাদের ওই রিপোর্টটাতে। তবে এরপরে
সুশাসনের উপাদান নিয়ে বিশ্বব্যাংক কোনো কথা বলে নাই, এবং বিশ্বব্যাংক সুশাসন নিয়ে এর পরবর্তীতে যতগুলো রিপোর্ট পাবলিশ করেছে কোনোটাতেই সুশাসনের উপাদান আপনি খুঁজে পাবেন না, এলিমেন্টস আপনি কোনো জায়গাতেই খুঁজে পাবেন না। যেটা বিশ্বব্যাংক বলেছে সেটা হইলো যে তারা সুশাসনের মাত্রা বলেছে, যে সুশাসনের মাত্রা হচ্ছে 6টা, ডাইমেনশন হচ্ছে 6টা। কখনোই তারা বলেনি সুশাসনের উপাদান 4টা। আমাদের প্রচলিত বইগুলোতে এই মাত্রাটাকেই, এই ডাইমেনশনটাকেই উপাদান হিসেবে উল্লেখ করেছে। আপনি বিশ্বব্যাংকের কোথাও খুঁজে পাবেন না যে বিশ্বব্যাংক বলছে সুশাসনের এলিমেন্ট বা উপাদান হচ্ছে 6টা, মূলত ডাইমেনশন বলছে। এবং এই ডাইমেনশনগুলোকেই আমাদের বইগুলো, প্রচলিত বইগুলো উপাদান হিসেবে চিহ্নিত করেছে। এখন যেহেতু আমাদের বইয়ে আছে, আমাদের বই থেকেই তো প্রশ্ন হবে, সেক্ষেত্রে আপনার এটাই মনে রাখেন যে সুশাসনের মাত্রাও 6টা, সুশাসনের উপাদানও 6টা। তাহলে কি কি আছে এখানে? ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, political stability and absence of violence or terrorism, government effectiveness, regulatory quality, rule of law, control of corruption। এগুলো হচ্ছে ডাইমেনশন। দেখেন এইগুলাই আমাদের বইতে উপাদান হিসেবে দেওয়া আছে। ওই জাস্ট ওগুলোর বাংলা, এই যে বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। তাহলে দেখেন এই যে এখানে আছে কন্ট্রোল অফ করাপশন, দুর্নীতি দমন, রুল অফ ল, আইনের শাসন, রেগুলেটরি কোয়ালিটি, গভর্নেন্স ইফেক্টিভনেস। এই যে দেখেন এগুলাই সবগুলো এখানে আছে, এই সবগুলো এখানে আছে। তাহলে ওই বাংলাটাই, ডাইমেনশনের বাংলাটাই উপাদান হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এখন যেহেতু চালিয়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা এটা পড়বো যে সুশাসনের মাত্রা হচ্ছে 6টা এবং সুশাসনের উপাদানও কিন্তু 6টা। এটা আবার বিশ্বব্যাংক বলছে অবশ্য যে সুশাসনের স্তম্ভ বা পিলার, পিলারের সংখ্যা হচ্ছে 4টা। কি কি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং হচ্ছে অংশগ্রহণ। এই 4টা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। তাহলে সুশাসনের স্তম্ভ 4টি কি কি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো, অংশগ্রহণ। আইনি কাঠামো, অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়িত্বশীলতা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং হচ্ছে অংশগ্রহণ। এই 4টা হচ্ছে সুশাসনের স্তম্ভ। এখন আসেন সুশাসনের পূর্ব শর্ত। সুশাসনের পূর্ব শর্ত বা সুশাসন যদি প্রতিষ্ঠা কেউ করতে চায়, তাহলে সেখানে কিছু প্রি রিকুইসাইট লাগবে। সেই প্রি রিকুইসাইট গুলো হচ্ছে জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, অংশগ্রহণের সুযোগ, উন্মুক্ততা, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন। এখন আপনারা মনে মনে যেটা ভাবছেন এটা আমি বলি যে ভাই কি পড়াচ্ছেন? একটু আগে না দেখাইলেন এগুলা উপাদান, এখন আবার এগুলা পূর্ব শর্ততে চলে আসছে কেন? উপাদান আর পূর্ব শর্ত এক জিনিস এক জিনিস কেমনে হয়ে গেছে? আসলে কিছু করার নাই ভাই, বইপত্রগুলাতে এমনি দেওয়া আছে। তো এখন এইসব পূর্ব শর্ত আমি আপনাদেরকে মুখস্থ করার জন্য বলবো না, প্রয়োজন নাই। এখন বইতে আছে, এখানে রাখতে হয়েছে। মূলত ব্যাপারটা হইলো কি, এখানে অনেক কিছু আছে, গ্রে এরিয়া থাকে। আর ধরেন কেউ যদি এখানে সমাজ বিজ্ঞানের ছাত্র হন, তারা এই জিনিসগুলো আর একটু হয়তো ভালো বুঝতে পারবেন, বা সমাজ কল্যাণের ছাত্র হন, তারা এই জিনিসগুলো আর একটু ভালো বুঝতে পারবেন। তো আমাদের টার্গেট থাকবে এই কারণে নৈতিকতা এবং সুশাসন এখানে 15 মার্কসের মধ্যে অন্তত 11 বা 10 বা 12 তোলা। হ্যাঁ, 15 মার্কস আমাদের টার্গেট থাকবে না। তো 15 মার্কসের টার্গেট করলে কিন্তু আমাদের এইগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো কোনো কোনো জায়গায় এই সুশাসনের উপাদানগুলোকেই সুশাসনের পূর্ব শর্ত বা প্রি রিকুইসাইট হিসেবে বলা হয়েছে। তো এই কারণেই দেখা গেছে সুশাসনের উপাদানগুলো, যে জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, এগুলো এখানে চলে আসছে। রুল অফ ল, আইনের শাসন, এটা তো ডিরেক্ট উপাদান, এটা এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আসেন সুশাসনের বৈশিষ্ট্য। এটা গুরুত্বপূর্ণ। সুশাসনের কি কি বৈশিষ্ট্য থাকবে? সুশাসনের বৈশিষ্ট্য থাকবে হচ্ছে আইনের শাসন। কারণ আইনের শাসন যদি না থাকে তাহলে তো সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আর আইনের শাসনের বৈশিষ্ট্য কি? আইনের চোখে সবাই সমান, অপরাধ প্রমাণের আগে কেউ আসামি নয়। আমাদের দেশে এইটা খুব খারাপ ভাবে হচ্ছে প্রয়োগ করা হয়। কারণ আমরা যখন কাউকে অভিযুক্ত করি, তখনই তাকে আসামি হিসেবে বিবেচিত করি। অপরাধ প্রমাণের আগে কাউকে আপনি আসামি হিসেবে সাব্যস্ত করতে পারবেন না। যেমন এটা অনেকে একটা টুল হিসেবে ইউজ করে। যেমন এখন ধরেন বাংলাদেশে তো পুরুষ নির্যাতন সম্পর্কে কোনো কিছু নাই। দেখা যায় যে দাম্পত্য কলহ তৈরি হয়েছে, বউ হচ্ছে হুদাই হাজবেন্ডের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিল। এখন এগুলা কিন্তু খুব দ্রুত আহ নিষ্পত্তি হয়। হ্যাঁ, এখন দেখা গেল যে এখন তো হলো ভাইরালের যুগ, তো ভাইরাল হয়ে যায় এগুলা। ভাইরাল হয়ে গিয়ে দেখা যায় ওই বেচারার মোটামুটি তার পার্সোনাল লাইফ, তার ক্যারিয়ার, সামাজিক লাইফ একদম ফুল ধ্বংস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে ওই বেচারা আসলে নির্দোষ, কিছু সে করে নাই। তো এই কারণে অপরাধ প্রমাণের আগে কাউকে আসামি বলা যাবে না। আসামিকে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। যেমন ওই যে আম, শেখ হাসিনার যে ইয়ে হইলো, বিচার হইলো, সেখানে আওয়ামী লীগের নেতারা বলছে যে আমাদের নেত্রীকে
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। যদি এটা ভিন্ন কেস, তারপরও যে কোনো আসামিকে আত্মপক্ষ বা সেটা কেন করেছে, তার কি কি তার ব্যাখ্যা, এইটা সমর্থনের সুযোগ দিতে হবে। এবং তাকে অবশ্যই মাত্রা অনুযায়ী শাস্তি দিতে হবে। মাত্রা অনুযায়ী শাস্তি। আমার দেশে আবার এটা হয় না, মাত্রা অনুযায়ী এখানে শাস্তি দেওয়া হয় না। এখানে হচ্ছে জোর যার মূল্য তার, এটা আসলে করা হয়। তাহলে এগুলো হচ্ছে আইনের শাসনের বৈশিষ্ট্য। আইনের চোখে সবাই সমান। অপরাধ প্রমাণের আগে কেউ আসামি না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং তাকে অবশ্যই মাত্রা অনুযায়ী শাস্তি ব্যবস্থা করতে হবে। তাহলে যদি বলা হয় সুশাসনের মূল ভিত্তি কি, তাহলে উত্তর হবে সুশাসনের মূল ভিত্তিটাই হচ্ছে আইনের শাসন, অন্য কোনো কিছুই হবে না। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। আইনের শাসন না থাকলে সুশাসন কখনোই প্রতিষ্ঠা পাবে না। সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষ আইন ব্যবস্থা। আইন ব্যবস্থা হবে সবার জন্য নিরপেক্ষ। কারোর জন্য কম, কারোর জন্য বেশি সেটা হবে না, নিরপেক্ষ হবে। এখন আনভিরের জন্য, সায়েম সোবহান আনভির, তার জন্য হচ্ছে একরকম আইন। সে হচ্ছে অপরাধ করে পার পেয়ে যাবে, পার পেয়ে যাচ্ছে, পার পেয়ে যায়। কিন্তু আপনি আমি অপরাধ করেও আবার পার পাচ্ছি না, সেরকম আর হবে না। আমাদের দেশে এটা হয়। তাহলে সুশাসনের বৈশিষ্ট্য নিরপেক্ষ আইন ব্যবস্থা থাকতে হবে এবং স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে। বিচার বিভাগ হইতে হবে স্বাধীন। একটা দেশের বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে আসলে এটা ওই দেশের মধ্যে আসলে আইন শৃঙ্খলা থাকে না। বিচার বিভাগ কি করবে না করবে এটা বিচার বিভাগের উপরেই থাকা উচিত, কিন্তু আমাদের দেশে এটাও স্বাধীন না। বিচার বিভাগ আসলে আমাদের দেশে স্বাধীন নয়। তাহলে সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে। প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আমাদের দেশে এইটাও, আমাদের দেশে আসলে কিছুই নাই। প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা দূর কি বাত। যেমন দেখেন, আহ, সরকার যেহেতু আমরা আমরা হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ, একজন গণপ্রজাতন্ত্রী দেশের নাগরিক হিসেবে সরকার কোন দেশের সাথে কি চুক্তি করছে, সরকার কোন প্রকল্পে কত টাকা ব্যয় করছে, এই প্রকল্পটাতে কত টাকা খরচ হয়েছে, সামনে কত টাকা খরচ হবে, কবে এটা চালু হবে, সমস্ত কিছু জানার অধিকার আপনার আছে একজন নাগরিক হিসেবে। কিন্তু আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে প্রশাসনিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে না। আমলাতান্ত্রিক দক্ষতা এবং নিরপেক্ষতা থাকা লাগে সুশাসনের বৈশিষ্ট্য হিসেবে। রেড ট্যাপিজম, রেড ট্যাপিজম বা হচ্ছে এটাকে বলা হয় লাল ফিতা, লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য মানে হচ্ছে যে আপনার অফিস আদালতে সরকারি যে ফাইলগুলো থাকে সেগুলো লাল ফিতা দিয়ে বাঁধা থাকে। তো লাল ফিতার দৌরাত্ম্য বলতে বোঝানো হয়, যেমন আপনি একটা ফাইল নিয়ে গেছেন, এখন আসছেন, ঠিক আছে, লাঞ্চের পরে আসেন। লাঞ্চের পরে আপনি গেছেন, স্যার তো আজকে নাই, আজকে সাইন হবে না, আচ্ছা আমি তো এটা করতে পারবো না, আচ্ছা ওই টেবিলে যান। ওই টেবিলে বলবে অমুক টেবিলে যান, অমুক টেবিল বলবে তমুক টেবিলে যান। এইভাবে হচ্ছে রেড টেপিজম হয়। কিন্তু আপনি যদি টাকা খরচ করতে পারেন, টাকা খরচ করলে আবার কিন্তু ঠিকই আপনার ফাইল সরাসরি চলে আসবে। তাহলে এই যে আমলাতান্ত্রিক জটিলতা, তাহলে এটাকে এক কথায় বলা হয় রেড ট্যাপিজম বা লাল ফিতার দৌরাত্ম্য। সরকারি ব্যয় ব্যবস্থাপনার গুণগত মান সংরক্ষণ করা। যেমন গত সরকার প্রচুর অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ করেছে। এই যে এই ধরনের বিনিয়োগ, রাস্তা নাই কিন্তু ব্রিজ বানায় ফেলছে, রাস্তা পরে ইনস্টল করা হবে আর কি, এখান দিয়ে পরে পরবর্তীতে রাস্তা ইনস্টল করা হবে, এই কারণে এটা আগে থাকি ব্রিজ করে রাখছে। যেমন সরকার প্রচুর পরিমাণে প্রকল্প হাতে নিছে যেগুলো আসলে আদতে কোনো দরকার ছিল না। যেমন বিভিন্ন জায়গায় খুব জাঁকজমকভাবে রেল স্টেশন তৈরি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের রেল স্টেশনের আসলে খুব একটা দরকার নাই। যেটা দরকার সেটা হচ্ছে ইঞ্জিন। বাংলাদেশের রেল ইঞ্জিনের সংকট আছে। রেল ইঞ্জিনের সংকট থাকার কারণেই আমরা রেলে আমরা পর্যাপ্ত পরিমাণে সার্ভিস বা যে পরিমাণ সার্ভিস দেওয়ার কথা সেটা আমরা দিতে পারছি না। তাহলে রেল স্টেশন না বানিয়ে যদি রেল ইঞ্জিন বা লোকো, রেল রেল ইঞ্জিনগুলোকে বলা হয় লোকোমোটিভ, সেগুলো যদি কেনা হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। এবং এই যে কর্ণফুলী টানেল, কর্ণফুলী টানেল যে করেছে এটার আসলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সেটা করা হয়েছে সরকারি কারণ, এখান থেকে সরকার বিভিন্ন ধরনের আয় করেছে। তাহলে সরকারি ব্যয় ব্যবস্থাপনার গুণগত মান সংরক্ষণ করা হচ্ছে সুশাসনের একটা বৈশিষ্ট্য। দুর্নীতি বিরোধী অভিযান করতে হবে, এটাও সুশাসনের হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের দেশে সাধারণত টাকা দিয়ে টাকা ছাড়া সেবা পাওয়া যায় না। তাহলে দুর্নীতি বিরোধী অভিযান এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। বাংলাদেশকে বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে। তো এখানে আসলে অনেকগুলা আইন আছে যেগুলাতে বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে। যেমন 1860 সালে দণ্ডিত দণ্ডবিধি, 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইন, 2018 সালে প্রণীত সরকারি
কর্মচারী বিধিমালা, সবগুলোতেই হচ্ছে দুর্নীতিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে দেখেন এই সালগুলো একটু মাথায় রাখেন, 1860 তখন বাংলাদেশ ছিল না, এরপর 2004, 2018 এগুলাতে দুর্নীতি সম্পর্কে বলা আছে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম, গত বিসিএসে দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে। দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন। দুর্নীতির বিরুদ্ধে একটা কনভেনশন পাশ করা হয়েছে, সনদ পাশ করা হয়েছে। তো এই সনদটা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় 2003 সালের 31 অক্টোবর, যেটা সরাসরি পরীক্ষাতে আসছে, এবং এটা কার্যকর হয় 14 ডিসেম্বর 2005। এবং বাংলাদেশ সহ টোটাল 191টা দেশ বর্তমানে এই ইউএনসিএসি এটা স্বাক্ষর করেছে। এই দুইটা তথ্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু প্রিভিয়াস পরীক্ষাতে আসছে। সুশাসনের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে নির্বাহী বিভাগের উপরে সংসদীয় নিয়ন্ত্রণ। নির্বাহী বিভাগ কোনটা? নির্বাহী বিভাগ হচ্ছে এই যে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ কি সিদ্ধান্ত নিচ্ছেন, তারা একনেকে কি ধরনের প্রকল্প পাশ করছেন, সেগুলোর জবাবদিহিতা সংসদে থাকতে হবে, সংসদীয় নিয়ন্ত্রণ থাকতে হবে, সংসদে এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে হবে। কিন্তু আমাদের সংসদে সেটা আসলে হয় না। সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহ। দেখেন এই যে এখন কিন্তু দেখা যায় অনেক কিছু এরকম হয় যে পুলিশ শুরুতে জানে না, পুলিশ পরে জানে, এবং সেটাই অবাধ তথ্য প্রবাহের জন্যই সম্ভব হয়েছে। দেখা যায় মানুষজনই হচ্ছে এটা প্রচার করে, প্রচার করার পরে হচ্ছে পুলিশ এসে অপরাধীকে শনাক্ত করে এবং অপরাধীকে নিয়ে যায়। তাহলে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা বা অবাধ তথ্য প্রবাহ। এবং এই অবাধ তথ্য প্রবাহের মধ্যে সংবাদ মাধ্যম হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম অন্যতম ক্ষমতাধর বিভাগ। রাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর বিভাগ হচ্ছে সংবাদপত্র, এবং সংবাদপত্র হচ্ছে বিভিন্নভাবে আমাদের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে। তাহলে দেখেন রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। এটা খুব গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করে কে? সংবাদ মাধ্যম। তারপরে এখানে সংবাদ মাধ্যমকে বলা হচ্ছিল ফোর্থ স্টেট। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে নির্দেশ করা হয়। রাষ্ট্রের স্তম্ভ হচ্ছে আপনার রাষ্ট্রের স্তম্ভ হচ্ছে আপনার পাঁচটা। এই পাঁচটা স্তম্ভের মধ্যে প্রথম হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয় হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, এবং চতুর্থ হচ্ছে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম, এবং পঞ্চম ভাগ হচ্ছে সুশীল সমাজ। সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব বা নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি সুশাসনের প্রধান অন্তরায়। তাই সুশাসনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা। তবে আমাদের দেশে আসলে সমস্যা হচ্ছে যে আমাদের সাংবাদিকরা নিজেদেরকে অনেক অনেক কিছু মনে করে ফেলেন, এটা তো সমস্যা। দেখা যায় তারা এই সাংবাদিক পরিচয় অনেক অপকর্ম করেন, এটা একটা সমস্যা। প্রচার মাধ্যমের স্বাধীনতা নাই এরকম না, স্বাধীনতা আছে, কিন্তু তারা প্রায় সময় দেখা যায় যে হলুদ সাংবাদিকতা করেন, আগডুম বাগডুম ঘোরাডুম বিভিন্ন ধরনের সংবাদ তারা সাজান। যেমন ধরেন তারা নিউজ করেন এরকম যে এ কি করলেন লাবু মিয়া, হ্যাঁ দেখুন ভিডিও সহ, ওইখানে লিঙ্ক দিয়ে দেয়। তো পরে হচ্ছে কমেন্টে গিয়ে দেখা যায় যে লাবু মিয়া হয়তো ক্লাস নিচ্ছে। তাহলে এ কি করলেন লাবু মিয়া দেখুন ভিডিও সহ, মানুষজন মনে করে যে লাবু মিয়া কি যেন করতেছে ভিডিওতে, ভিডিওতে ক্লিক করে দেখা যায় লাবু মিয়া এখানে ক্লাস নিচ্ছে। তাহলে এখন এই ধরনের সংবাদগুলো হচ্ছে বেশি প্রচারিত হচ্ছে, ক্লিক বেইট জাতীয় সংবাদগুলা বেশি প্রচারিত হচ্ছে। তারপর দেখা যায় যে এই যে মানুষ বলছে একটা, সেটাকে ছোট করে কেটে একটা ফটোকার্ড দিয়ে সেটাকে প্রচার করা হয়। ওকে, সুশাসনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় সরকার এবং বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ ইংরেজিতে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশনটা সুশাসনের জন্য খুবই জরুরি। কারণ হচ্ছে আপনার ক্ষমতা যদি সেন্ট্রালাইজ হয়, একটা সেন্টার থেকে যদি ক্ষমতা নিয়ন্ত্রিত হয়, তাহলে দেখা যাবে সেখানে এই সেন্টারের প্রতি সবাই মুখাপেক্ষী থাকে এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এই কারণে ডিসেন্ট্রালাইজ দরকার। যেমন আমাদের সব ক্ষমতা হচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকাতে সবকিছু। এই কারণে আমাদের দেশে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চল খুব একটা উন্নতি করতে পারে নাই। যেমন দেখেন আমেরিকাতে, আমেরিকার টোটাল সিনেটরদের সংখ্যা হচ্ছে কয়জন? টোটাল 100 জন সিনেটর আছেন। 50টা অঙ্গরাজ্য, 50টা অঙ্গরাজ্য থেকে হচ্ছে 2 জন করে সিনেটর, টোটাল 100 জন সিনেটর। এখানে কিন্তু অঙ্গরাজ্যগুলোর সাইজ কত, পপুলেশন কত, ওইটা ম্যাটার করে নাই। প্রতিটা অঙ্গরাজ্যে 2 জন করে সিনেটর দেওয়া হয়েছে। এতে করে কি হয়েছে? ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন হয়েছে। তাহলে এই ডিসেন্ট্রালাইজেশনটা খুব জরুরি, এবং এই ডিসেন্ট্রালাইজ করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত ওই যে সংস্কার প্রস্তাব দিয়েছিল, সেখানে সংস্কার প্রস্তাবের মধ্যে
একটা ছিল যে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা, নিম্নকক্ষ থাকবে, উচ্চকক্ষ থাকবে, এবং এখানে আমাদের বিভিন্ন অঞ্চল থাকবে, অঞ্চল ভিত্তিক, ওই যে প্রদেশ ভিত্তিক, হ্যাঁ, সংসদ ব্যবস্থা থাকবে। আচ্ছা, এবার আসে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে বোঝানো হচ্ছে যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এগুলা কেউ কারো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। মৌলিক মানবাধিকার সংরক্ষণ করা। মৌলিক মানবাধিকার বলতে কোনটা বোঝানো হয়েছে? মানবাধিকার মানে হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস কোনটা? জাতিসংঘ একটা ডিক্লারেশন পাশ করেছে, ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, ইউডিএইচআর। এই ডিক্লারেশনে জাতিসংঘ টোটাল 30টা অধিকারের কথা বলেছে। এই অধিকারগুলোকে মূলত হিউম্যান রাইটস বা মানব অধিকার বলা হয়। একটা দেশ, সরি, একটা মানুষ যে কোনো জায়গাতেই সে জন্মগ্রহণ করুক না কেন, সেই এই অধিকারগুলোর সে দাবিদার হবে। এই অধিকার থেকে কিছু কিছু অধিকারকে বিভিন্ন দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছে। যেমন আমার দেশের সংবিধান কিছু অধিকারকে স্বীকৃতি দিয়েছে, যেমন ওই যে আপনার চলাফেরার স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। তাহলে যেই মানবাধিকারগুলো সংবিধান কর্তৃক স্বীকৃত, সেইগুলোকে বলা হয় মৌলিক মানবাধিকার অথবা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তাহলে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবেন। সুশাসনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিটিজেন চার্টার। সিটিজেন চার্টার মানে কি? দেখবেন যে এখন আপনি সরকারি প্রতিষ্ঠানে গেলে আপনি এই সরকারি প্রতিষ্ঠান থেকে কি কি সেবা পাবেন সেগুলো সবকিছু লিস্ট আকারে দেওয়া থাকে। এটাকে মূলত বলা হয় সিটিজেন চার্টার, এবং অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক সেবার তালিকা। সুশাসনের বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল মানে কি? ন্যায়পাল আমাদের সংবিধানে ন্যায়পাল কথাটা উল্লেখ আছে, তবে আমাদের দেশে কোনো ন্যায়পাল নাই। নেপাল মূলত হচ্ছে এটা একটা পদ, যেটা কমিশন, পার্লামেন্ট কর্তৃক একজন নিযুক্ত হবেন। তিনি হচ্ছেন সরকার, মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, এগুলার বিরুদ্ধে, এগুলাতে কাজ করা কোনো প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে তিনি সেটা তদন্ত করবেন। এটাই হচ্ছে ন্যায়পালের কাজ। তবে বাংলাদেশে ন্যায়পাল নাই, বাংলাদেশে এরকম কোনো কিছু নাই। তবে বাংলাদেশে ন্যায়পালের মতো একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। সুশাসনের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এই প্রশাসনিক ট্রাইব্যুনালে কি হয়? এই প্রশাসনিক ট্রাইব্যুনাল কেবল সরকারি কাজে, সরকারি কাজে যারা হচ্ছে অভিযুক্ত, যেমন ওই যে দেখবেন যে বিভিন্ন সরকারি কর্মকর্তা যদি অভিযুক্ত হয়, তখন তাকে কি করে? তখন তার হচ্ছে ওএসডি করে। ওএসডি মানে কি? ওএসডি করা মানে হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি, ওএসডি। ওএসডি এটার মেইন থিমটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার, সে অফিসে যাবে কিন্তু সে কোনো দপ্তর পাবে না, সে কোনো চেয়ার পাবে না, তার কোনো হচ্ছে ডেস্ক থাকবে না, সে ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করে চলে আসবে। তাহলে জিনিস অপমানজনক না? সে অফিসে যাচ্ছে কিন্তু তার কোনো কাজ নাই। এগুলো হয় ওএসডি করা। আচ্ছা, এবার আসেন সুশাসনের আরো কিছু বৈশিষ্ট্য হচ্ছে রেগুলেটরি বডি থাকবে, বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা সেক্টর থাকবে। যেমন বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, তারপরে বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে রেগুলেটরি বডি হিসেবে সুশাসনের এগুলো কিন্তু বৈশিষ্ট্য। সুশাসনের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, এটা এটা মানে কি? এটা সুশীল সমাজ, এটার মানে হচ্ছে যে সমাজের এরকম কিছু কর্তা ব্যক্তি যারা হচ্ছে সরকারে থাকবেন না, আবার তারা হচ্ছে জনগণেও না, জনগণের মধ্যেই তারা থাকবে, কিন্তু তারা জনগণ এবং সরকারের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করবে। তবে আমাদের দেশে হচ্ছে সিভিল সোসাইটি নাই। আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে ইভিল সোসাইটি। আমরা আসলে দুর্ভাগা, আমাদের দেশে সিভিল সোসাইটি নাই, আমাদের দেশে আছে ইভিল সোসাইটি। এবং ইভিল সোসাইটির মানুষজন দেখা যায় যখন যে সরকার ক্ষমতা থাকে, তখন তারা টকশোতে সেখানে গিয়ে সেই সরকারের গুণগান গায়। তো এই সিভিল সোসাইটি, এই এই টার্মটা প্রথম ব্যবহার করেছেন অ্যারিস্টটল। সুশাসনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি, ইকুইটি বা সমতা। ইকুইটি এবং ইকুয়ালিটি সেম না। যেমন ধরেন যে আম, যেমন ধরেন সরকার বিভিন্ন বৃত্তি দেয়, তো বৃত্তি যদি সরকার গণহারে সবাইকে দেয়, এটা আসলে হয় ইকুয়ালিটি, যে আমি সবাইকেই 1,000 টাকা করে বৃত্তি দিলাম, এটা হচ্ছে ইকুয়ালিটি। কিন্তু এখানে তো সবার এই বৃত্তিটা প্রয়োজন নাই। প্রয়োজন কার? যাদের আর্থিক অবস্থা ভালো না, তারা দারিদ্রতার কষাঘাতে জীবন ধারণ করতেছে, তাদের এটা দরকার। তাহলে আমি যদি ধনী যারা আছে তাদেরকে বৃত্তি না দিয়ে আমি যদি যারা গরিব আছে তাদেরকে বৃত্তি দেই, তাহলে সেটা হবে ইকুইটি, সমতা। যেমন
প্রাইমারিতে নারীদের যে কোটা ছিল সেটাও কিন্তু এক ধরনের ইকুইটি ছিল, বা এখন যে বিভিন্ন ধরনের কোটা ব্যবস্থা আছে সেটাও কিন্তু এক ধরনের ইকুইটি, এটা কিন্তু ইকুয়ালিটি না। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসনের বৈশিষ্ট্য অবশ্যই থাকা লাগবে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে তো হচ্ছে যে সুশাসন টিকবে না, স্বাভাবিক। ই গভর্নেন্স, যতই বেশি ডিজিটাল হবে তত বেশি হচ্ছে সুশাসন আরো বেশি পাকাপোক্ত হবে। তো এটা ই গভর্নেন্স, এটা হচ্ছে সুশাসনের সহায়ক হিসেবে কাজ করে। এবং ই গভর্নেন্স বলতে কি বোঝানো হয়? ই গভর্নেন্স বলতে বোঝানো হয় যে সরকারি যে সেবা সেটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই গভর্নেন্সের প্রামাণ্য সংজ্ঞা প্রথম দিয়েছে বিশ্বব্যাংক। সুশাসনের প্রামাণ্য সংজ্ঞাও দিয়েছে বিশ্বব্যাংক প্রথমে, এবং ই গভর্নেন্সেরও প্রামাণ্য সংজ্ঞা দিয়েছে বিশ্বব্যাংক। জাস্ট এতটুকু জানলেই চলবে। আচ্ছা, আর জাতিসংঘ কি বলছে দেখেন, সরকারি তথ্য সেবা ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে ই গভর্নেন্স, এটা বলছে জাতিসংঘ। ওকে, এটা প্রয়োজন নাই, নাইস টু নো। শাসন ব্যবস্থার তিনটা অঙ্গের মধ্যে সমন্বয় শাসন করে হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স শাসন ব্যবস্থার তিনটা অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে। কাদের মধ্যে? সরকার ও শাসনের মধ্যে, মানে জি টু জি। জি টু জি মানে হচ্ছে সরকার টু সরকার, সরকার শাসনের মধ্যে এটা মানে হচ্ছে আন্তঃ মন্ত্রণালয়ের সম্পর্ক। সরকার ও ব্যবসা, জি টু বি। জি টু বি মানে বিজনেস, মানে সরকারের সাথে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের যে সম্পর্ক সেটা। এবং সরকার ও নাগরিকদের মধ্যে, জি টু সি, গভর্নমেন্ট টু সিটিজেন। ই গভর্নেন্সের সফল অঞ্চলগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে এশিয়া। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো, প্রয়োজন নাই। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা সংক্ষেপে পিপিপি। পিপি মানে হচ্ছে যে ই গভর্নেন্সে এর হচ্ছে একটা সফল প্রকল্প হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে একই সাথে সরকারের অংশগ্রহণ থাকবে প্লাস হচ্ছে নাগরিকদের অংশগ্রহণ থাকবে, এটাকে সংক্ষেপে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অ্যাক্সেস টু ইনফরমেশন, এ টু আই। না, অ্যাক্সেস টু ইনফরমেশন না, এটা নাম চেঞ্জ হয়েছে, এখন নাম হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট। দেখেন, এ টু আই এটার আগে নাম ছিল অ্যাক্সেস টু ইনফরমেশন, তবে এখন নাম চেঞ্জ হয়েছে, এখন নাম হচ্ছে অ্যাসপায়ার টু ইনোভেট। মূলত ডিজিটাল বাংলাদেশ করার পরিকল্পনা নিয়ে এটা তৈরি হয়েছিল। তো এখন যেহেতু এটা আসলে গুরুত্বপূর্ণ না এখন আর, তারপরও এটার এই যে এ টু আই এর এব্রিভিয়েশনটা পড়তে পারেন, কারণ এ টু আই এখনো কাজ করতেছে, অ্যাসপায়ার টু ইনোভেট, যাদেরকে জানলে চলবে। আচ্ছা, এরপর আসেন ই ভোটিং। ই ভোটিং মানে হচ্ছে ইলেকট্রনিক ভোটিং। সহজ হিসাবে, আপনি ব্যালট পেপারে ভোট না দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে আপনি হচ্ছে ভোট নিলেন, এটাই হচ্ছে ই ভোটিং। ই পাসপোর্ট, ই পাসপোর্ট মানে এটার অপর নাম হচ্ছে বায়োমেট্রিক পাসপোর্ট বা হচ্ছে ডিজিটাল পাসপোর্ট, ওই যে পাসপোর্টের মধ্যে যে চিপ থাকে ওইটা। এবং এইখানে এই পাসপোর্টে আপনি 38 ধরনের, এগুলা প্রয়োজন আছে না, এগুলা প্রয়োজন নাই। আপনি এটা পড়তে পারেন যে বিশ্বে দক্ষিণ এশিয়াতে প্রথম এবং বিশ্বে 119তম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্টে যাত্রা শুরু হয়। পাসপোর্ট দিয়ে কি হবে? বাংলাদেশের পাসপোর্টে কোনো বেল আছে? বাংলাদেশের পাসপোর্টে তো কোনো বেল নাই। বাংলাদেশে বিভিন্ন দেশে ভিসা বন্ধ করে দিচ্ছে। এখন রাজনৈতিক সরকার না আসলে আসলে এই জিনিসগুলা আম, ইয়ে হবে না, এই জিনিসগুলা সমাধান হবে না। আচ্ছা, এরপর আসেন স্ট্রপোল। স্ট্রপোল হচ্ছে এটা হচ্ছে একটা ভোট এবং কোনো বিষয়ে মতামত যাচাই করার জন্য একটা বেসরকারি যদি ভোট গ্রহণ ব্যবস্থা হয় তাহলে সেটাকে বলা হয় স্ট্রপোল। ধরেন আগামী নির্বাচনে কে জিতবে এটা নিয়ে যদি একটা কোনো বেসরকারি সংস্থা একটা ভোটের আয়োজন করে, পোলের আয়োজন করে, এটাকে বলা হবে স্ট্রপোল। আর আরেকটা হচ্ছে রেফারেন্ডাম বা হচ্ছে প্লেবিসাইট, গণভোট। গণভোট হচ্ছে কোনো বিষয়ে মতামত যাচাইয়ের জন্য পরিচালিত সরকারি যে ভোট গ্রহণ ব্যবস্থা সেটাকে বলা হয় প্লেবিসাইট এবং হচ্ছে গণভোট। গণভোটে অপশন থাকে দুইটা, হ্যাঁ অথবা না। শ্বেতপত্র বা হচ্ছে হোয়াইট পেপার। শ্বেতপত্র বা হোয়াইট পেপার হচ্ছে যে আহ, অর্থনৈতিক, সামাজিক এগুলোর গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি নীতিমালার উপরে যে সমস্ত লিখিত বিবৃতি প্রদান করা হয় এগুলোকে বলা হয় হচ্ছে শ্বেতপত্র। এবং ব্রিটেনে এই শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারসও বলা হয়ে থাকে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে শ্বেতপত্রের অপর নাম কি? তাহলে শ্বেতপত্রের অপর নাম হচ্ছে পার্লামেন্টারি পেপারস। এগুলো প্রয়োজন নাই, নাইস টু নো, প্রয়োজন নাই। ওকে, এগুলাও প্রয়োজন নাই, নাইস টু নো। আচ্ছা, সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার প্রকাশ করেছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এই ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি থেকে কিন্তু হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখন আসেন বাংলাদেশে সুশাসনের সমস্যা। বাংলাদেশের সুশাসনের একটাই সমস্যা, সেটা হচ্ছে দুর্নীতি। এবং 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ পৃথিবীতে 1 নাম্বার দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। যদিও এটা খুব একটা এখন গুরুত্বপূর্ণ না, কারণ এটা তো এখন আসবেও না পরীক্ষাতে। তবে এখানে একটা কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্কর ফাঁকিটা হচ্ছে 2000 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তার আগের বছর ক্ষমতায় ছিল মূলত আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের যে দুর্নীতিটা ওইটাই প্রকাশিত হয়েছে 2001 সালে। তাহলে দুর্নীতিতে প্রথম আসলে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগের আমলেই। তো জিনিসটাকে আসলে ভিন্নভাবে উপস্থাপন করা হয় আর কি, কিন্তু সত্যটা হচ্ছে
বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে এক সময় ওই 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন। পরবর্তী দুর্নীতি এটা বিএনপির আমলেও ছিল, তবে অনেকে যেটা বলেন যে দুর্নীতি বিএনপির আমলেই চ্যাম্পিয়ন হয়েছে, ব্যাপারটা পুরোপুরি আসলে সত্য না। তাহলে শোষণের ক্ষেত্রে প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, আমলাতন্ত্র এবং হচ্ছে আইনের শাসনের দুর্বলতা। এগুলো হচ্ছে শোষণের ক্ষেত্রে প্রধান সমস্যা। তাহলে দেখেন প্রধান সমস্যা কি কি: দুর্নীতি, আমলাতন্ত্র এবং আইনের শাসনের দুর্বলতা। এবং শোষণ প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি করণীয় আছে? কি কি করণীয় আছে এগুলো হচ্ছে, যেসব সমস্যা আছে ওই সমস্যা সমাধান করতে হবে। যেমন এই যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, মৌলিক অধিকারের আহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা ইত্যাদি। তো এগুলো মোটামুটি আপনারা নাইস টু নো হিসেবে পড়তে পারেন, পড়লে বুঝবেন যে কোনটা আসলে দরকার। এবং এইটা এখানে আপনার কমন সেন্সটা কাজে লাগাইতে হবে যে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কি করণীয় আছে। তো এখন আপনি তো জানেন যে সুশাসন কি বা কাকে বলে, উপাদানগুলো কি কি, তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারকে আসলে কি কি করা উচিত। এখন আছেন সুনাগরিক। সুনাগরিকের গুণ হচ্ছে প্রধানত তিনটা: বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম। কোনোটার এই তিনটার কোনোটাই হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যে নাই। আমাদের বুদ্ধিও নাই, আমাদের বিবেকও নাই, আমাদের সেলফ কন্ট্রোলও নাই। বুদ্ধি, আমাদের তো আইকিউ এমনিতেই কম, আইকিউ তো নাই, আইকিউ এমনিতেই কম। তারপরে বিবেক, বিবেক তো আমাদের আমরা প্রায় বিবেক বিসর্জন দিয়ে ফেলি, বিবেক তো আমাদের নাই। আর সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোল তো কেমনে থাকে? সেলফ কন্ট্রোল তো থাকে না। সেলফ কন্ট্রোল থাকলে এই যে ওই যে একটা দেখলাম যে একটা ফল মেলা হচ্ছে মনে হয়, কোথায় এই ফার্ম গেট না কোথায় ফল মেলা হচ্ছে, মেলা শেষ হয়েছে, মানুষজন সবাই ফলের উপরে হামলে পড়ছে, মনে হয় যেন ফল জীবনে খায় নাই। তারপরে ওই যে ভাতের হোটেল, কি যেন এই লোকটার নাম, মিজান মনে হয়, মিজান ভাইয়ের ভাতের হোটেল, ওই যে আনলিমিটেড ভাত, 100 টাকা দিয়ে আনলিমিটেড ভাত আর হচ্ছে গরুর মাংস। ওই দিন দেখতেছি মানুষজন মানে ভাতের উপরে এভাবে হামলে পড়ছে, মনে হয় যেন ভাত জিন্দেগিতে খায় নাই। মানে দেখতেছি যে ওই রাস্তা থেকে ভাত তুলে নিচ্ছে। কিরে ভাই, তুই তুই কি এত ভাত খাবি? আর এখানে তোর ভাত খাইতে হবে? তো বাংলাদেশের মানুষের কোনো আসলে সেলফ কন্ট্রোল নাই, সেলফ কন্ট্রোল একদম মানে জিরো, সেলফ কন্ট্রোল জিরো। তাহলে দেখেন আমাদের বুদ্ধি, বিবেক, আত্মসংযম কোনোটাই আসলে নাই। এই কারণে আসলে আমরা সুনাগরিক না। যেহেতু আমরা সুনাগরিক না, এই কারণেই ভাই চিন্তা করেন যে মানুষ, আমাদের দেশে সমস্যা হচ্ছে যে আমরা বিচার বিশ্লেষণ কম করি। বিচার বিশ্লেষণ কম করি বলেই আহ, আমাদের জনগণকে বা আমরা যারা আছি তাদেরকে অনেকেই হচ্ছে ছাগল মনে করে, এবং ছাগল হচ্ছে কাঁঠাল পাতা খেতে পছন্দ করে। এই কারণে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, যারা সুযোগ সন্ধানী, যারা এগুলো বুঝে, তারাই আমাদেরকে ছাগল পাতা সার্ভ করে, এবং আমরাও ওই ছাগলের মতো ছাগল পাতা খাই। তো কারণ আমাদের বুদ্ধি, বিবেক, আত্মসমাজের কোনোটাই নাই। শুনতে খারাপ শোনা যায়, শুনতে এটা খুবই খারাপ শোনা যায়, বিশ্লেষণ শোনা যায়, কিন্তু আসলে এটা সত্য, এটাই ট্রু। এখন আসেন সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য কি কি। সামাজিক দায়িত্ব পালন করতে হবে, সহিষ্ণুতা, সংস্কৃতি মনা হওয়া, এইগুলা হাবিজাবি হাবিজাবি জিনিসপত্র। সচেতনতা মেইন জিনিস হচ্ছে যে আপনি নাগরিকের দায়িত্ব কর্তব্য, যে আপনার ভালো হইতে হবে, আইন মেনে চলতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে, বিবেক বুদ্ধি কাজে লাগাইতে হবে, নিয়মিত কর প্রদান করতে হবে, এগুলাই। ওকে, এরপরে আসেন যে এই যে এগুলো দেওয়া আছে: আইন মান্য করা, তারপরে নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের সেবা করা, রাষ্ট্রীয় উন্নয়নে কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ইত্যাদি ইত্যাদি। সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলা এগুলা অলরেডি আপনার পড়ে আসছেন। গণতান্ত্রিক মূল্যবোধ কি কি? এই যে পরম সহিষ্ণুতা, স্বচ্ছতা, আইনের শাসন ইত্যাদি ইত্যাদি। এগুলো না পড়লে চলে, আচ্ছা এটা ক্রস দিয়ে দিই, দরকার নাই, উদয়। এটা গুরুত্বপূর্ণ, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটা পড়তে হবে যে এখানে কে কে কোন লেখক কোন বই লিখছে। এখানে দেখেন মন্টেস্কু কি লিখছে, দ্য স্পিরিট অফ লজ। আচ্ছা, আমার একটা স্লাইড আছে যেখানে হচ্ছে আপনার সবগুলা বইয়ের নাম ফ্ল্যাপ ফ্ল্যাপ দেওয়া আছে, বইয়ের যে প্রথম পাতা, সেই প্রথম প্রচ্ছদ, যেটা প্রচ্ছদটা দেওয়া আছে। তো ওই স্লাইডটা দিয়ে দিব আগামীকালকে, ওইখান থেকে পড়েন। আপাতত এগুলো একটু দেখতে পারেন। জাতীয় শুদ্ধাচার কৌশল, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি। শুদ্ধাচার কৌশল থেকে প্রিভিয়াস প্রশ্নে, পরীক্ষাতে প্রশ্ন আসছে, সামনে পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে। শুদ্ধাচার কৌশল হচ্ছে দুর্নীতি ঠেকানোর জন্য জীবনের সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণে সরকার প্রণীত একটি সুশাসন কৌশল। মানে আপনি যেটাই করেন না কেন, অবশ্যই আপনার জবাবদিহিতা থাকতে হবে এবং আপনার কাজের স্বচ্ছতা থাকতে হবে। যেমন আপনি একটা কাজ করবেন, তাহলে আপনি এটা কবে করবেন, কোন সময়ের মধ্যে করবেন, বা ওই সময়ের মধ্যে যদি না হয় তাহলে কেন হইলো না,
তারপর যদি বাজেট এক্সটেন্ড করে তাহলে ওই বাজেটটা কেন এক্সটেন্ড হইলো, এই সমস্ত কিছুর জবাবদিহিতা থাকতে হবে। এই পুরো ব্যাপারটা নিশ্চিত করার জন্য সরকার একটা কৌশল নির্ধারণ করেছে। ওই কৌশলটার নামই হচ্ছে শুদ্ধাচার কৌশল। তো শুদ্ধাচার কৌশল পাশ হয় হচ্ছে 2012 সালে। যেহেতু এগুলো আওয়ামী লীগ আমলে পাশ হয়েছিল, তাহলে আমি আসলে সন্দিহান এগুলো এই মুহূর্তে পরীক্ষার জন্য আসবে কিনা। তবে নাইস টু নো হিসেবে পড়তে পারেন, যেহেতু প্রিভিয়াসলি অনেকবারই আসছে, তো এই কারণে আসতেও পারে। নাইস টু নো হিসেবে পড়তে পারেন। যাতে শুদ্ধাচার কৌশল প্রয়োজন নাই এগুলা। এই যে এইটা গুরুত্বপূর্ণ, এই যে এটা গুরুত্বপূর্ণ কারণ এটা প্রিভিয়াসলি আসছে পরীক্ষাতে। এই যে এই যে এই লাইনটা দেখাচ্ছি আমাকে, দেখাচ্ছি, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে এইটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা। শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে নির্দেশ করা হয়েছে। নৈতিকতা ও সততা এটা কিন্তু পরীক্ষাতে একদম সরাসরি আসছে, প্রিভিয়াস প্রশ্নে সরাসরি আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলা এগুলা প্রয়োজন নাই। নাইস টু নো, নাইস টু নো, এগুলো নাইস টু নো। শুদ্ধাচার কি হাবিজাবি এখানে দেওয়া আছে, নাইস টু নো। শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানসমূহ দুই ধরনের প্রতিষ্ঠান, একটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর একটা হচ্ছে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে কি কি আছে? নির্বাহী বিভাগ, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সবগুলি হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনগুলো? অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান হচ্ছে রাজনৈতিক দল, বেসরকারি খাতের শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান, এনজিও, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, এগুলো হচ্ছে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাহলে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সুশাসনের না শুদ্ধাচার কৌশল প্রতিষ্ঠান, নিচের কোনটি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বা নিচের কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে হয়। তো এটা আপনারা মোটামুটি দেখলেই বুঝবেন, কারণ আপনি তো জানেন যে কোনগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর কোনগুলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়। এখানে যেটা প্যাচ লাগতে পারে সেটা হচ্ছে স্থানীয় সরকার। দেখেন, স্থানীয় সরকার কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ঠিক আছে। তো এটাকে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে মনে হয়, কিন্তু এটা কিন্তু অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান না, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর দেখেন অ্যাটর্নি জেনারেল, তিনিও কিন্তু একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাহলে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে, এরপরে আসেন নারী ও শিশু নির্যাতন। এটা আমরা অলরেডি দেখেছি মনে হয়। নারী ও শিশু নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনটি 2000 সালের হয় এবং 2003 সালে সংশোধন করা হয়। আর মানব পাচার রোধ আইন পাশ হয় 2012 সালে। বাংলাদেশ শ্রম আইন লাগবে না, মানব পাচার রোধ আইন এটা লাগবে। তারপরে শ্যাডো প্যান্ডেমিক এটা হচ্ছে পরিবারে নারী ও শিশু নির্যাতন। করোনাকালীন সময়ে যখন হচ্ছে সবাই ঘরবন্দি ছিল, তখন এই করোনা প্যান্ডেমিকের সময় আরেকটা প্যান্ডেমিক দেখা দিয়েছিল, সেটা হচ্ছে শ্যাডো প্যান্ডেমিক, এবং খুব নীরবেই নারীদের উপরও নির্যাতন চলছিল। এটাকেই শ্যাডো প্যান্ডেমিক হিসেবে তুলে ধরা হয়েছিল। ড্রাগ এডিকশন, মাদকাসক্তি। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1990 সালে। 1990 সালটা পড়তে হবে না, আপনি 2018 সালটা পড়বেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধনী বিল এটা পাশ হয় 2018 সালে। আর জাতিসংঘের ইউএনওডিসি অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, এটা তো আমরা গতকালকে দেখেছিলাম। এটা অস্ট্রিয়ার ভিয়েনাতে এটা সদর অবস্থিত। যৌতুক প্রথা বা ডাউরি সিস্টেম, বাংলাদেশে যৌতুক নিরোধ আইন হচ্ছে 2018। এই আইনগুলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, পড়তে পারেন। জরুরি ফোন নাম্বার এখন পর্যন্ত কোনো বিশেষে আসছে কিনা আমি জানি না, মানে এই নৈতিকতা সুশাসন এখন পর্যন্ত আসে নাই। তবে এখানে এই জরুরি জাতীয় সেবা এটা পড়তে পারেন। তারপরে পড়তে পারেন হচ্ছে তারপরে পড়তে পারেন হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, এটা পড়তে পারেন। তারপর হইলো পড়তে পারেন হচ্ছে দুদক এবং কৃষি কল সেন্টার। এগুলো পড়লে, এই চারটা পড়লে চলবে, বাকিগুলো নাইস টু নো হিসেবে মুখস্থ করলে করতে পারেন, না করলে নাও করতে পারেন। ওকে, তাহলে এখন আসেন আমরা একটু প্রশ্ন প্রশ্ন খেলা খেলি। যার যেটা মনে আছে ওইটাই হচ্ছে উত্তর করবেন, আন্দাজি হইলে আন্দাজি উত্তর করবেন। যেটা মনে আছে, যার যেটা মনে আছে ওইটা উত্তর করবেন। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব। আপনাদের চ্যাট বাক্স আমি অন করে দিচ্ছি। ওকে, এটা বলেন, গভর্নমেন্ট গভর্নমেন্ট গভর্নেন্স, সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা? এটা অবশ্য হচ্ছে আপনাদেরকে পড়ানো হয় নাই, তারপরে আন্দাজি মানেন এটা কোনটা হইতে পারে, কি মনে হয় কোনটা হইতে পারে? গভর্নেন্স, সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা? আচ্ছা, এটা রিপোর্টটা প্রকাশ করেছে হচ্ছে, এই রিপোর্টটা প্রকাশ করে হইলো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এডিবি হচ্ছে এই রিপোর্টটা প্রকাশ করে। দেখেন এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে এই কোনটা কি কি করছে সেটার একটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে, যে 1995 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গভর্নেন্স অ্যান্ড সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট শীর্ষক একটা রিপোর্টের সুশাসন সম্পর্কে প্রথম আলোচনা করে। তাহলে এডিবি কিন্তু এই সংজ্ঞাটাও দিয়েছিল ওই সময়। তাহলে এডিবির এই রিপোর্টটা মুখস্থ করতে হবে, এটা পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, এটা বলেন, এটা সুশাসন সম্পর্কে এই সংজ্ঞাটা কে প্রদান করেছে? এটা মনে হয় পারবেন আপনারা। বলেন তো, এটা কে প্রদান করেছে এই সংজ্ঞাটা?
এই সংজ্ঞাটা কে প্রদান করেছে? এই সংজ্ঞাটা কে প্রদান করেছে? রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের বিধিবদ্ধ চর্চা। ওকে, এটা বলেছে ইউএনডিপি। এটা বলেছে ইউএনডিপি সুশাসন সম্পর্কে। তাহলে দেখেন, তাহলে সুশাসন সম্পর্কে ইউএনডিপি কি বলছে? অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্ব। সিম্পল জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। ইউএনডিপি কি বলছে? অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্ব। ওকে, এবার আসেন, সুশাসনের জন্য সরকারি খাতের ব্যবস্থাপনার কথা বলেছে কোন প্রতিষ্ঠান? সুশাসনের জন্য সরকারি খাতের ব্যবস্থাপনার কথা কোন প্রতিষ্ঠান বলেছে? তোমার ক্লাস টাইম আগামীকাল সকালে। সরকারি খাতের ব্যবস্থাপনা, সরকারি খাতের ব্যবস্থাপনার কথা কে বলেছে? সরকারি খাতের ব্যবস্থাপনার কথা বলেছে বিশ্ব ব্যাংক। এটা স্পষ্ট ছিল, স্লাইডে ছিল স্পষ্টভাবে যে বিশ্ব ব্যাংক সরকারি খাতে ব্যবস্থাপনার কথা বলেছে। ওকে, কোন দশকে সুশাসনের ধারণাটি গুরুত্ব পেতে শুরু করেছে? এটা সবাই পারবেন, বলেন। এটা সবাই পারবেন, এখানে সবাই 1 নম্বর পাবেন মাস্ট। কোন দশক বলছে, হ্যাঁ, কোন দশক? 90-এর দশক থেকে। গুড, 90-এর দশক থেকে হচ্ছে এটা গুরুত্ব পেতে শুরু করেছে। আর 90 দশকেই পরবর্তীতে সবাই একটা একটা করে সংজ্ঞা দেওয়া শুরু করে। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? এটা সবাই পারবেন। সুশাসনের সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা? 1 নাম্বারটা, দুর্নীতি, করাপশন। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ওকে, নিচের কোনটি প্রতিষ্ঠিত হলে সুশাসন হলে বিনিয়োগ বৃদ্ধি পায়? এটা তো সবাই পারবেন। নাইস, এটা একদম কেউ ভুল করবেন না। সুশাসন বৃদ্ধি পেলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি পাবে। জনগণ রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়, এটাও আমরা জানি, এটা হচ্ছে সুশাসন। কারণ জনগণ রাষ্ট্র সরকারের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়ী মাধ্যমে সুশাসন আসলে প্রতিষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন নাগরিকের করণীয় কোনটি? বলেন তো, এটা কোনটা? এটা কোনটা হবে? একজন নাগরিকের করণীয় কোনটা? নিয়মিত কর প্রদান করা। এটা কিন্তু স্পষ্ট ছিল, নিয়মিত কর প্রদান করে হচ্ছে একজন নাগরিকের করণীয়। ওকে, এই হচ্ছে আপনাদের আজকের সুশাসনের ক্লাস।